আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অনুসন্ধান করবে দুদক। ৩৮০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে জিয়াউল দম্পতির বিরুদ্ধে মামলা। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে, মন্তব্য মির্জা ফখরুলের। সাড়ে ১৫ বছর কারাভোগের পর মুক্তি পেলেন ১৭৮ জন সাবেক বিডিআর জওয়ান। কাশিমপুর ও কেরানীগঞ্জ কারা ফটকে স্বজনদের ফুলেল শুভেচ্ছা। জুলাই আগস্টের নৃশংসতা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশ ফেব্রুয়ারিতে। সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুদের অভিযোগে ২ জন গ্রেপ্তার, ১০,০০০ বই উদ্ধার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৯ বছর পর বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির মামলা তদন্ত করবে দুদক। এর সাথে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত থাকতে পারে বলে সন্দেহ কমিশনের। এতদিন সিআইডি এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করেছে বলে অভিযোগ করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে ৩৮০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে। এছাড়াও দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী কুদেন্দ্র লাল ত্রিপুরা ও বগুড়ার সাবেক এমপি হাবিবুর রহমানের বিরুদ্ধে। নির্বাচন কমিশন প্রভাবমুক্ত থেকে জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় বলে জানিয়েছেন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে পটুয়াখালীতে জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি একথা জানান। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিশনার। সভায় পটুয়াখালীর সকল উপজেলার নির্বাচন কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ২০২৫ সনের ডিসেম্বর অথবা ২০২৬ সনের প্রথমাংশে যদি ভোট হয়, নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারব। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রতিবেদনটি ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এ তথ্য জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে ইউএন মানবাধিকার প্রধানের সাহায্য চেয়ে বলেন, গত কয়েক মাসে মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের পাশাপাশি মিয়ানমারের রাখাইন অঞ্চলে জাতিসংঘের তত্ত্বাবধানে নিরাপদ অঞ্চল গঠনেরও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের এসডিজি কোঅর্ডিনেটর লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না বলে অভিযোগ তার। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিয়ে জনপ্রত্যাশা পূরণের কথা বলেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ৬৯-এর গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের ৫৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সমমনা জোটের নেতারা। এতে বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ আসাদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, আসাদের রক্তের বিনিময়ে গণতন্ত্র ফেরানো সম্ভব হয়নি বলেই 24শে আবু সাইদদের জীবন দিতে হয়েছে। এখন মানুষের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের সামনে। অনতিবিলম্বে নির্বাচন দিতে না পারলে দুর্বৃত্তরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতার জন্য আসাদ লড়াই করছেন, কিন্তু আসাদের স্বাধীনতার চেতনায় মানুষের মুক্তি ছিল, সেই মানুষের মুক্তি আসেনি। আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয়, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, এটাই আজকে জাতির প্রত্যাশা। নির্বাচন যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, অনেক ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না। নিরপেক্ষতা বজায় রেখে দেশকে সংকট থেকে মুক্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে নির্বাচনের পথে যাওয়ার তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, পুরো সংস্কারের কমিটমেন্ট বাস্তবায়ন করবে ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের প্রতিনিধি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুদের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি। বুধবার রাতে রাজধানীর বাংলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে 2 ট্রাকে 10,000 বই উদ্ধার করা হয়। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন বছরে নতুন বই নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুদের অভিযোগ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বাংলা বাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় আটক করা হয় মজুদকারীর মূল হোতা সিরাজুল ইসলাম উজ্জ্বলকে। 10 বছর আগেও একই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানায় পুলিশ। আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা আসে, যেখানে একটা চক্র আছে, যে চক্র পরিবহনের সময় যে বইগুলো নিয়ে যায়, সেখান থেকে অতিরিক্ত যে বই, সেই বইগুলো ফেরত এনে খোলা বাজারে তারা বিক্রি করে এবং খোলা বাজারে এই যে অসাধু চক্র তারা সেখানে জমা রেখে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় সেটা উচ্চ দরে বিক্রি করে থাকে। অভিযানে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের পাঠ্য বই জব্দ করা হয়। বাংলা বাজারের ইস্পাহানি গলির যে গুদাম আছে, সেই গুদাম থেকে পেয়েছি। আমরা যেটা জানি যে আপনার এই বইগুলো সাধারণত সংরক্ষণ করা হয় এনসিটিভির 2টা গুদাম আছে, একটা হলো তেজগাঁ আর একটা টঙ্গীতে। যদি কোনো বই থাকে সেই ক্ষেত্রে সেখানে সংরক্ষণ করা হয়, এর বাইরে সংরক্ষণের কোনো সুযোগ নেই। বাইরে যেখানেই সংরক্ষিত থাকুক সেটা আপনার অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছে মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। গত কয়েক বছর ধরে সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বেড়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি। সকালে চট্টগ্রাম সেনানিবাসের শহীদ M.R. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। এ সময় সেনাবাহিনীতে আধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম যোগানে সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি। সেনাপ্রধান আশা করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। পেশাগত দক্ষতার পাশাপাশি একটি সুন্দর জীবনমান আমাদের সকলের কাম্য।
আমি যে কোনো কল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব। এ বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি। সূর্যের দেখা মিললেও সকাল থেকেই কুয়াশায় ঢাকা ছিল রাজধানী সহ দেশের কিছু এলাকা। এতে গত কয়েকদিনের তুলনায় আজ শীত একটু বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। আবারও বেড়েছে শীতের দাপট। সূর্যের দেখা মিলতে দেরি হওয়ায় দেশের অনেক এলাকায় তাপমাত্রা নেমেছে। এতে ভোগান্তিতে পড়েন চুয়াডাঙ্গা, দিনাজপুর, কুড়িগ্রাম সহ কয়েক জেলার মানুষ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় গত 2 দিন থেকে দেখা মিলছে না সূর্যের। রোদহীন দিনভর কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় দুর্ভোগে জনজীবন। সকালে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানান, কুয়াশার কারণে দিনের বেলায়ও সবকিছু ঝাপসা দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও রাতে এবং সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে শৈত্যপ্রবাহ হয়েছে 3টি, তবে একটিও তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেয়নি। মাসের বাকি দিনগুলোতে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। তবে আগামী 25, 26 ও 27 জানুয়ারি শীতের অনুভূতি বেশি পাওয়া যাবে। তখন বিচ্ছিন্নভাবে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর 28 জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সারা দেশে কুয়াশাচ্ছন্ন অবস্থা ছিল। বিশেষ করে এই কুয়াশাটা দিল্লি থেকে শুরু হয়ে বাংলাদেশের একেবারে দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। আগামীকালকেও কিছুটা কুয়াশাচ্ছন্ন অবস্থা থাকবে। বিশেষ করে আজকে মধ্যরাত থেকে কালকে সকাল 10টা 11টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন অবস্থা থাকতে পারে। এরপরে আস্তে আস্তে কুয়াশা কাটবে। তবে 25 তারিখে দেশে কুয়াশা কিন্তু ওইভাবে থাকবে না। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.7 ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীর বাঘায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। নদীর নাব্যতা ফেরাতে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর খনন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এতে নাব্যতা ফিরে পাবে এই দুই নদীর প্রায় 57 কিলোমিটার নদীপথ। এরই মধ্যে খননের সুবিধা পেতে শুরু করেছেন খাগড়াছড়ির মহালছড়ি, রাঙামাটির লংগদু আর নানিয়ারচর এলাকার মানুষ। অনাবাদি জমিতে নতুন করে ফসল ফলানোর স্বপ্ন দেখছেন কৃষকরা। খাগড়াছড়ি থেকে আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। নদী ভাঙন থেকে খাগড়াছড়ি শহর সংরক্ষণ প্রকল্পের আওতায় চেঙ্গি ও মাইনী নদীর নাব্যতা ফেরাতে 58 কিলোমিটার খনন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ব্যয় ধরা হয়েছে 250 কোটি টাকা। এই খনন কাজের মাধ্যমে নদী দুটিতে নাব্যতা ফিরতে শুরু করায় চলছে নৌকা, ধরা পড়ছে মাছ। অনাবাদি জমিগুলো আসছে চাষের আওতায়। সুবিধা পাচ্ছেন খাগড়াছড়ির মহালছড়ি ও রাঙামাটির লংগদু আর নানিয়ারচর এলাকার হাজারো মানুষ। নদী পাশ হয়েছে, গভীরতা হয়েছে। এখন বোট নৌকা নিয়ে আমরা মাইনি মেরুন যাইতে পারি, খুব আরামে আছি। মাছ আগে উঠতে পারতো না, এখন মাছ উঠে আমরা মাছও ধরে চলতে পারি। মাটিগুলো আমাদের জমিতে ফেলানোর পর আমরা খুব উপকৃত হয়েছি এবং আমরা চাষবাসও করতেছি। প্রত্যেক বছরই এই বাজারে পানি উঠতো, এখন আর এই নদীতে কাটার কারণে আমাদের হয়তো সামনে আর পানি বাজারে উঠবে না। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, নদীর তলদেশে খড়কুটো ও পাথর থাকায় ধীরে এগুচ্ছে খনন কাজ। নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ শেষ করতে আমাদের ব্যাঘাত হচ্ছে, আমরা শেষ করার জন্য চেষ্টা করতেছি। খনন কাজ শেষ হলে নদীর নাব্যতা বৃদ্ধির পাশাপাশি কৃষির বিকাশ ঘটবে, এমনটাই মনে করে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যেই এলাকায় নদীর নাব্যতা ফিরে পেয়েছে গ্রেডিং করার অংশে এবং কৃষকেরাও শুষ্ক মৌসুমে পানি পাচ্ছে সেচের জন্য। খাগড়াছড়ি শহর সংরক্ষণ প্রকল্প আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটাবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে 178 জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। কারা ফটকে তাদের ফুলেল শুভেচ্ছা জানান স্বজনরা।
চাকরি ফিরে পাওয়া সহ ভবিষ্যৎ জীবনযাপনের নিশ্চয়তা চান তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ফুল দিয়ে প্রিয়জনকে বরণ করার জন্য হাজির হন পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর পরিবারের স্বজনদেরও কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। দীর্ঘ 16 বছর পর মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরে খুশি বিডিআর সদস্যরা। 17-16 বছরের ভিতরে মাকে হারাইলাম, দাদা নানি সব হারাইলাম, আর কিছু নেই এখন। এইটাই চোখে দেখেন, এইটাই। তাদের যে চাকরি পুনর্বহাল করুক এবং যারা এই ধরনের ঘটনা ওখানে বিডিআর হত্যাকাণ্ড করছে তাদেরও উপযুক্ত শাস্তি হোক। সরকার কাছে কি চাওয়া হবে? এখন চাওয়া থাকবে, এখন আমাদের পূর্ণ যে ইয়েগুলো তারা কাছে করবো, তারপরে যে কত বছরের বেতন ইয়েতে সুযোগ সুবিধা যা নিছে এখন আমরা এগুলো চাই, এখন এগুলো পূর্ণ বহাল আমরা চাই। বিডিআর যে ঘটনাটি এটি কিন্তু ভারতের একটা ইন্ধনে এই শুধুমাত্র বিডিআরকে করার জন্য করেছে, বিডিআরকে পঙ্গু করার জন্য। এত উচ্ছ্বাসের মাঝেও আক্ষেপ আর কষ্ট নিয়ে কারাফটকে বসে আছেন বৃদ্ধ বিডিআর সদস্য হাফিজুর রহমান। বিগত বছরের পরিবারের বেশিরভাগ সদস্যকে হারিয়েছেন। আমরা বিচার চাই, 16 বছর কেন আমাদের জীবন থেকে হারিয়ে গেল, পরিবার পরিজন থেকে আমরা হারিয়ে গেলাম। আজকে যদি আপনাদের এই আন্দোলন না থাকতো এই দেশের মুক্ত বাতাসে আমরা কোনোদিনই আসতে পারতাম না, মুক্তভাবে কথা বলতে পারতাম না। দুপুরে সবাই মুক্ত হয়ে এক এক করে বেরিয়ে আসেন কারাফটক দিয়ে। বলেন অন্যায়ভাবে বিগত সরকার তাদের মামলা দিয়ে জেলে রেখেছেন। 2009 সালে যে ঘটনা ঘটছে, আমার চাকরি ছিল মাত্র 19 দিন। 19 দিনের বিনিময়ে যে 16 বছর জেল কাটলাম, এর প্রতিকার যে কি পাবো কারো কিছু বলতে পারি না। কারাবন্দী বাকি সদস্যদের দ্রুত মুক্তির পাশাপাশি পিলখানায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিও জানান কারামুক্ত বিডিআর সদস্যরা। দীর্ঘ 16 বছর পর আজ মুক্তি পেল বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় 178 জন বিডিআর সদস্য। তারই ধারাবাহিকতায় ঢাকার এই কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেল 41 জন বিডিআর সদস্য। এ সময় পরিবারের সদস্যদের খুব কাছ থেকে আলিঙ্গন করতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। পাশাপাশি সরকারের কাছে বিনা অপরাধে দীর্ঘ বছর ধরে জেল খাটার জন্য ক্ষতিপূরণও চায় তারা। কেরানীগঞ্জের ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাড়তি ভ্যাট এবং সম্পূরক শুল্ক ক্রেতার জন্য বাড়তি চাপ, তাই দ্রুত তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। রাজধানী রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বাপার নেতৃবৃন্দ জানান বর্ধিত ভ্যাট এবং সম্পূরক শুল্ক প্রত্যাহারে ইতিবাচক এনবিআর। মনির হোসেন তপুর রিপোর্ট। খাদ্যপণ্যের উপর নতুন করে আরোপিত বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি নিয়ে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ এগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন বাপা। এ সময় সংগঠনটির নেতারা জানান উচ্চ মূল্যস্ফীতির কারণে এমনিতেই ক্রেতারা পণ্য কেনা কমিয়েছে, তার উপর বাড়তি ভ্যাট এবং সম্পূরক শুল্কের টাকা ক্রেতাদের পকেট থেকে যাবে বলেও জানান তারা। কেবলমাত্র করের পরিমাণ বাড়িয়ে, কেবলমাত্র করের পার্সেন্টেজ বাড়িয়ে কিন্তু বেশি কর আদায় করা যাবে না। করের পরিমাণ এমন হতে হবে যেন ভোক্তা আনন্দের সাথে এই করটা শোধ করে, যেন মনে না হয় ভোক্তার কাছে যে আমরা জুলুম করে কর দিচ্ছি বেশি। আমরা করের পরিমাণ না বাড়িয়ে 30% কর একটা বিরাট কর আমাদের বাংলাদেশের মতো দেশের জন্য। আমাদের জুস, আমাদের 15% জুসের উপরে আরো 20% সাপ্লিমেন্টারি ডিউটি, এটা একটা জুলুম আমি মনে করি আমাদের ভোক্তাদের জন্য। স্যার আমাদেরকে আশ্বাস দিলেন যে স্যার এনবিআরকে দায়িত্ব দিয়েছেন, ওনার সেক্রেটারিদেরকে উনি দায়িত্ব দিয়েছেন, ওনার সাথে যারা কাজ করেন ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন, ওনারা কাজ করে আমাদের এই ব্যাপারটা দেখে ওনারা আমাদেরকে ত্বরিত একটি সুন্দর সমাধান দিবেন এবং আমরা অবশ্যই আশা করব না পজিটিভ বিবেচনা করার কথা বলছেন, পজিটিভ বিবেচনার কথা বলেছেন, অবশ্যই আমরা উপকার পাবো। প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী আরো বলেন ভোক্তার উপর জুলুম হোক এমন কিছু চায় না ব্যবসায়ীরা। ক্রেতাদের কথা চিন্তা করে এখনো পণ্যের দাম বাড়ায়নি ব্যবসায়ীরা। আমরা এখনো কোনো পণ্যের প্রাইস বাড়াইনি, বিকজ আমরা ভীষণভাবে আশাবাদী, ভীষণভাবে লস হচ্ছে, আমরা অবশ্যই লস দিচ্ছি এবং ভীষণভাবে লস দিচ্ছি এবং আমরা চাবো যেন আমাদের লসের বোঝা থেকে যেন কারখানাগুলোকে আমরা বেরি করে নিয়ে আসতে পারি। ওনারা যদি আইডেন্টিফাই করতে পারেন যে কোন সেক্টরে ওনাদের কর আসছে না, তাহলে আমরা এটাও প্রপোজাল দিচ্ছি স্যার আমাদের থেকে যদি কোনো হেল্প করার থাকে আমরাও হেল্প করব, যেন আপনাদের করের নেটটা বড় হয়, আপনারা যেন আরো বেশি কর কালেক্ট করতে পারেন। এ সময় বাপার সভাপতি এম.এ. হাশেম, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, পার্টেক্স স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
এবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে খুলনার সুশোভন বাসার। ফলাফলের খবর প্রচারের পর থেকেই তার বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে মিষ্টি আর ফুলের ছড়াছড়ি। স্বজন, সহপাঠী, প্রতিবেশী সহ শুভাকাঙ্ক্ষীরা আসছেন সুশোভনকে শুভেচ্ছা জানাতে। মেডিকেলে লেখাপড়া শেষে নিজেই করতে চান হাসপাতাল। স্বাস্থ্যসেবা দিয়ে অংশীদার হতে চান নতুন বাংলাদেশ গড়ার। খুলনা থেকে SM হাবিবের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। খুলনা নগরীর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এই বর্ষে HSC পাশ করে সুশোভন। 2022 সালে TNT আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয় SSC-তে। প্রতি ক্লাসে পেয়েছে বৃত্তি। ভবিষ্যতে দরিদ্রদের জন্য হাসপাতাল করতে চায় সুশোভন। প্রথমে একটু অবাক হয়েছিলাম, আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, তো মেরিট পজিশনে 1 দেখছে, তো আমি ওটা আবার বারবার দেখি যে না ওটা ঠিকই আছে, আমারই নাম, রোল সব ঠিক। আমার ফার্স্ট আর কি আমি অর্জন করছি, প্রথম স্থান। এখনো আমার স্বপ্নের মতোই মনে হয়। একটা ভালো ডাক্তার, একটা ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার, একটা ভালো দেশ গড়ার, যাতে আমি একটা ছোট কিছু হলেও অবদান রাখতে পারি। সাতক্ষীরায় সুশোভনের বাবা সুভাষ চন্দ্র একজন শিক্ষক। মা বন্দনা সেন একসময় শিক্ষকতা করলেও এখন গৃহিণী। ছেলের কৃতিত্বে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান নানা কথা। আমার অনুভূতি আসলে বলে শেষ করতে পারবো না। এটা আসলে আমি যে এতটা আনন্দিত, এই যে আমার সারা বাংলাদেশে আমাকে এইভাবে যে আমার তার মাকে এইভাবে সম্মানিত করছে, সবাই এসে করছে, এইটা আসলে এই আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না। মানে অনুভূতি বলতে আমি ভাষায় প্রকাশ করতে পারছিলাম না যে আমার ছেলে জাতীয় মেধায় ফার্স্ট হয়েছে। এটা মানে কি বলবো, আমার চোখে জল চলে আসছিল সেই সময় সাথে সাথে। আর ওর কাছে সব সময় থাকিছি বসে, আর ও মা ছাড়া থাকার মতো না, মা এখানে এসে বসো, ও পড়তো টেবিলে, মা বসে থাকো। চলতি বর্ষে ফলাফলে পাশের হার 45.62%। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে 60,095 জন উত্তীর্ণ হন। এর মধ্যে 37টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য 5,372 পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। প্রকাশিত ফলাফলে সুশোভন বাছার সর্বোচ্চ 90.76 পেয়ে প্রথম স্থান অর্জন করেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল CEPZ-এ কারখানা শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রাত 8:30টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে রাত 11:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, নির্মাণাধীন একটি কারখানায় 3 জন শিশু পড়লে নির্মাণ শ্রমিকরা তাদের চোর ভেবে মারধর করে। 2 শিশু সেখান থেকে বের হলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শিশু নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে কয়েক কারখানায় শতাধিক শ্রমিক নির্মাণ শ্রমিকদের মারধর করে। সেই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে নৌবাহিনীর সদস্যরা যাওয়ার সময় গাড়ি থেকে নেমে কারখানা শ্রমিকদের থামানোর চেষ্টা করে। এতে নৌবাহিনীর সদস্যদের ওপরও চড়াও হন কারখানা শ্রমিকরা। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মসজিদ সংস্কারের কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে হবিগঞ্জে 2 দল গ্রামবাসীর সংঘর্ষে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন। সদর উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গত 40 বছর ধরে সদর উপজেলার কালনী গ্রামের ফরিদ মিয়া ও ইউপি মেম্বার শান্ত মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে এর আগে একাধিকবার তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে অসংখ্য মামলা মোকদ্দমা চলছে দুপক্ষের মধ্যে। এসব ঘটনার জের ধরে গতকাল বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হন অন্তত 30 জন। তাদের মধ্যে গুরুতর আহত কাজী দীপু নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাজী দীপু ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে। নিহতের খবর ছড়িয়ে পড়লে বেশ কিছু বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে প্রতিপক্ষ। 17-18 দিন ধরে ওই মারামারি চলতে কালকে মায়ের অন্য লাগছে পরে গা খাইছে, মারা গেছে। আমরা চাইছি মসজিদটা করতাম, এরা মসজিদের মাদ্রাসা করবা লাগে দেন, মসজিদ ভাঙচুর চাইতেছে, মসজিদের মাঝে এরা টিন লাগাইব লাগে দেন, টাকা পয়সা সব নিয়ে খাইয়া দিছে। আমরা অনেকবার চেষ্টা করছি, আইন শৃঙ্খলা বাহিনীও অনেক চেষ্টা করছে। আমরা সকলে সম্মিলিত ভাবে তাদেরকে আমরা একত্রে বসিয়ে একটা সামাজিক ভাবে নিষ্পত্তি করার জন্য আমরা অনেক চেষ্টা করছি।
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। মানিকগঞ্জ সদর থানার ওসি আমানুল্লাহ আমান জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গতরাতে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে রাজাকে গ্রেফতার করা হয়। রাজার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। গত বছরের 18 জুলাই ও 4 আগস্ট মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জনতার উপর সশস্ত্র হামলা, নাশকতা এবং জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে মাগুরার রসুলপুরে বাড়ি সরিষা 14 চাষ নিয়ে অনুষ্ঠিত হল মাঠ দিবস। তেল জাতীয় ফসলের চাষ সম্প্রসারণ, প্রক্রিয়াজাত বাজারজাত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উপপ্রকল্পের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতা এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাবুখালী শাখার কৃষি ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ডিজিএম শহীদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা সজীব আহমেদ প্রিন্স ও মৎস্য কর্মকর্তা সাদা আহমেদ। আদ্দিন মাগুরার মোহাম্মদ উপজেলার এরিয়া ম্যানেজার হারুনুর রশিদ, মোহাম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি অনুপ কুমার রায়। প্রচার হয়ে হইল সরিষার তেলে কোলেস্টেরল বেশি। কোলেস্টেরল বুঝেন? রক্তে চর্বি জমায় হইল সয়াবিন তেল, আসলে সরিষার তেল জমায় না। আমরা সবাই সরিষার তেল খাওয়ার অভ্যাস করব। আর সরিষার তেল যেহেতু আমার হাতের নাগালে, সয়াবিন তেল কিন্তু আমার হাতের নাগালে না। সয়াবিন তেলটা হইলো আমাদের ডলার দিয়ে কিনতে হয়। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি 111-এর সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে উপদেষ্টা বলেন, 1/11-র বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটি 1/11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5 আগস্ট থেকেই শুরু হয়েছে। 5 আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ব্যবসায়িক সম্পর্কের উন্নয়ন ও ট্যুরিজম খাতের বিকাশে আগামী 26 ও 27 এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরে ট্যাম্পা হাইটসে অনুষ্ঠিত হতে যাচ্ছে 5ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে 2025। বিশ্বের প্রায় 30 দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন অনুষ্ঠানে। বাংলাদেশ থেকে FBCCI এর একটি প্রতিনিধি দল অংশ নেবেন এবারে ট্যাম্পা ফেয়ারে এবং তুলে ধরবেন দেশের বাণিজ্যিক সম্ভাবনা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির পরিচালক আতিকুর রহমান। সংস্কার শেষে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানালে যেসব দলের ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের গায়ে জ্বর আসে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। দিনাজপুরের বীরগঞ্জের মরিচা ইউনিয়নে কৃষক দলের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে 3 মাসব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। যখনই বিএনপি ভোটের কথা বলে, যে সকল দল জনগণের ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তারা ভোটের কথা বললে তাদের গায়ে জ্বর আসে। একবার এক এক কায়দায় ভোট করে তারা ক্ষমতায় ছিল। যদি কোন সরকার অথবা কোন গোষ্ঠী যারা নিশ্চিত পরাজয় জেনে বাংলাদেশের ভোটের অধিকার আবার হরণ করতে চায়, আমরা বাংলাদেশ জাতীয় দলের নেতাকর্মীরা, শহীদ জিয়ার সৈনিকেরা অতীতের মতো রাজপথে থেকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। পার্টেক্স খেলার খবর।
আগের ৮ ম্যাচের সবগুলোতে জিতে সবার আগেই প্লে অফ পর্ব নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তবে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি তারা। দুর্বার রাজশাহীর কাছে ২৪ রানে হেরে জয়রথ থেমেছে নুরুল হাসান সোহানের দলের। চট্টগ্রামে ১৭১ রানের জয় টার্গেটে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় রংপুর। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি তারা। রায়ান বার্লের স্পিনে ১৪৬ রানেই গুটিয়ে যায় রংপুর। বার্ল ২২ রানে ৪ উইকেট তুলে নিয়ে রংপুরের ধস নামান। এর আগে টস হেরে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন ইয়াসের আলী। এই জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে উঠে এলো রাজশাহী। আর ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রংপুর। ২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি। তাতে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬র সম্ভাবনা টিকিয়ে রেখেছে ফ্রেঞ্চ ক্লাবটি। অন্যদিকে পয়েন্ট টেবিলের ২৫-এ থেকে খাদের কিনারায় পৌঁছেছে পেপ গার্দিওলার দল। অন্যান্য ম্যাচে সালজবুর্গকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। আর লেভারকুসেনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিপোর্ট এস এম আশরাফের। জ্যোতিষশাস্ত্রে শনির দশা অশুভ কিছু কি বোঝায়। ম্যানচেস্টার সিটির সমর্থকরা বলতেই পারেন তাদের দল সেই দশা থেকে কিছুতেই বের হতে পারছে না। তা না হলে ২ গোলে এগিয়ে থেকেও কেন হারতে হবে। পার্ক দ্য প্রিন্সেসে জ্যাক গ্রিলিশের গোলে ৫০ মিনিটে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। এরপর আর্লিং হল্যান্ড ৩ মিনিটের মধ্যে দলের ব্যবধান বাড়ালে স্বস্তির জয়ের সুবাতাসই বইছিল ম্যান সিটি শিবিরে। কিন্তু কোচ লুইস এনরিকের উদ্দীপনায় মুহূর্তেই যেন বদলে যায় দৃশ্যপট। ওসমান দেম্বেলে আর ব্র্যাডলি বারকোলার গোলে ৫৬ থেকে ৬০ এই ৪ মিনিটের মধ্যে সমতায় ফেরে পিএসজি। হুগো নেভিস ৭৮ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন। এরপর গনসালো রামোস ইনজুরির সময়ে আরও ১ গোল করে পিএসজিকে টেবিলের ২২-এ তুলে আনে। সেরা ২৪ দল খেলবে শেষ ১৬তে। শেষ ম্যাচে জিততেই হবে ম্যানচেস্টার সিটিকে। আরেক ম্যাচে লেভারকুসেনের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২৫ মিনিটে এগিয়ে নেন পাবলো ব্যারিওস। এরপর পিওরো হ্যান্ডকেপি প্রতিপক্ষকে সমতায় ফেরান প্রথমার্ধেই। তবে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেসের দুর্দান্ত জোড়া গোলে পয়েন্ট টেবিলের ৫-এ উঠে শেষ ৮ প্রায় নিশ্চিত করে ফেলে সিমিওনের দল। এস এম আশরাফ, এটিএন বাংলা। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে টঙ্গীতে আয়োজিত ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং আর্চারি টুর্নামেন্টে ছেলেদের রিকার্ভ ইভেন্টে বিকেএসপির সাগর ইসলামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ পুলিশের তামিমুল ইসলাম তামিম। মেয়েদের এই বিভাগে সোনা জিতেছেন বিকেএসপির উমাচিং মার্মা। কম্পাউন্ডে ছেলেদের বিভাগে বিমান বাহিনীর হিমু এবং মেয়েদের বিভাগে একই দলের বন্যা আক্তার সোনা জিতেছেন। এবারে টুর্নামেন্টে মোট ৬০ জন প্রতিযোগী অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম। এ সময় আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল ও সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবায়েত আহমেদ উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অনুসন্ধান করবে দুদক। ৩৮০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে জিয়াউল দম্পতির বিরুদ্ধে মামলা। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে, মন্তব্য মির্জা ফখরুলের। সাড়ে ১৫ বছর কারাভোগের পর মুক্তি পেলেন ১৭৮ জন সাবেক বিডিআর জওয়ান। কাশিমপুর ও কেরানীগঞ্জ কারা ফটকে স্বজনদের ফুলেল শুভেচ্ছা। জুলাই আগস্টের নৃশংসতা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশ ফেব্রুয়ারিতে। সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুদের অভিযোগে ২ জন গ্রেপ্তার। ১০,০০০ বই উদ্ধার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।